সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠান সশস্ত্র বাহিনী দিবস গৌরব ও বিজয়ের প্রেরণা অনুষ্ঠানে। আজ ২১শে নভেম্বর, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। আত্মমর্যাদা, দেশপ্রেম, ত্যাগ ও সংহতির মহান চেতনায় ভাস্বর এই দিনটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণের সূচনা করেছিল, যার ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে উদিত হয় বাংলাদেশ নামের একটি নতুন তারকার। সশস্ত্র বাহিনী দিবস গৌরব ও বিজয়ের প্রেরণা অনুষ্ঠানে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন সশস্ত্র বাহিনীর অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম, একই বিভাগের গোয়েন্দা পরিদপ্তরের কর্নেল স্টাফ নৌবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ মাসুদুর রহমান জাহিদ এবং বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন জিএম আলী হায়দার। আপনাদের সবাইকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সশস্ত্র বাহিনী দিবসের, এবং আপনাদের একই সাথে সশস্ত্র বাহিনীর সকল সদস্য তাদের প্রতি এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা প্রথমেই কর্নেল তারিক আপনার দিয়ে শুরু করতে চাই। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস কেন, এর প্রেক্ষাপটটা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরহ নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন বাংলাদেশে অবস্থানরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই বিদ্রোহ ঘোষণার আপামর মুক্তিকামী জনসাধারণের সাথে মিশে আমাদের ৫টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটি সেই সময়ে বাংলাদেশে অবস্থান করছিল, এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যগণ একনিষ্ঠভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। ১৯৭১ সালে ১৭ই এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হলে সেখানে জেনারেল এম.এ.জি. ওসমানী সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হন। সমগ্র বাংলাদেশকে ১১টি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করে ১১টি সেক্টর গঠন করা হয়। যুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে ৩টি নিয়মিত ব্রিগেড, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স গঠন করে আমাদের আনকনভেনশনাল ওয়ারফেয়ারের পাশাপাশি কনভেনশনাল ওয়ারফেয়ারও অংশগ্রহণ শুরু হয়। তারই এক পর্যায়ে ২১শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী গঠিত হয়, এবং এরা এই ৩ বাহিনী সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জোরদার আক্রমণের সূচনা করে, যা শুরু হয়েছিল যশোরের বয়রা এলাকা থেকে। ২১শে নভেম্বরের পর থেকে ১৬ই ডিসেম্বরের মাঝে ৩ বাহিনী একত্রিতভাবে অনেকগুলো অপারেশন পরিচালনা করে, যার ফলে বাংলাদেশের বিজয় গাথা রচিত হয়েছিল। এই ৮০ দশকের মাঝামাঝি থেকে আমরা এই ২১শে নভেম্বরটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা শুরু করে থাকি। সশস্ত্র বাহিনী দিবসটি প্রতিটি সশস্ত্র বাহিনীর সদস্যর মাঝে একটি গৌরবময় দিন, কারণ এই দিনই সর্বপ্রথম ৩ বাহিনী সমন্বিতভাবেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেছিল। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু ক্যাপ্টেন জাহিদ আপনার কাছে আসতে চাই। আপনি কি আমাদের একটু জানাবেন যে নৌবাহিনীর আসলে মুক্তিযুদ্ধকালীন সময়ে বড় কোনো অপারেশনের কথা আমরা যদি নতুন প্রজন্ম জানতে চায়, এরকম কোনো বিশেষ কোনো অপারেশনের কথা যদি আপনি উল্লেখ করেন। তৎকালীন পাকিস্তানের সাবমেরিন ছিল হচ্ছে গিয়ে ফ্রান্সে, সেখান থেকে বাঙালি ১৩ জন নাবিক সেখান থেকে পালিয়ে আসে শুধুমাত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সর্বমোট ৩৫৭ জন বাছাইকৃত যুবকদেরকে নিয়ে সে সময় গঠন করা হয় নৌ কমান্ডো দল। এই নৌ কমান্ডো দল যুদ্ধের ১৫-১৬ আগস্ট রাত থেকে তাদের অপারেশনটা শুরু করে, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে অপারেশন জ্যাকপট হিসেবে। এবং এই অপারেশনের বীরত্বগাথা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, এবং বিশ্বের বিভিন্ন দেশে এই বিষয়ে বিভিন্ন পড়াশোনার মাধ্যমে এটাকে পর্যালোচনা করা হয়। এই অপারেশন জ্যাকপট চলাকালীন সেই দিনে, সেই রাতে শুধুমাত্র সমুদ্র বন্দরগুলোতেই না, আমাদের সাথে নারায়ণগঞ্জ সহ অন্যান্য নদী বন্দরগুলোতেও আমরা একযোগে আমাদের বীর নৌ কমান্ডোরা একযোগে আক্রমণ পরিচালনা করে।
এবং যার ফলশ্রুতিতে সেই দিন 26টির মতো জাহাজ, পাকিস্তানি হানাদার বাহিনীর রসদ বোঝাই জাহাজ সেই দিন আমরা ধ্বংস করতে সমর্থ হই। এটা ধ্বংসের ফলে তাদের টোটাল সাপ্লাই চেইনটা কাট অফ হয়ে যায়। এর পাশাপাশি আমাদের নৌবাহিনী গঠিত হওয়ার পর আমরা অপারেশন হট প্যান্টস নামে আরেকটি অপারেশন পরিচালনা করি। মংলা বন্দরে যে আমাদের চ্যানেলটি আছে সেই চ্যানেলে যে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করে এবং পাকিস্তান নৌবাহিনী যে সমস্ত জাহাজ চলাচল করতো তাদের উপরে আমরা ওখানে আক্রমণ পরিচালনা করি। আমাদের বীর নৌবাহিনীর সদস্যরা যারা তখন পদ্মা ও পলাশ নামে দুটি জাহাজে অপারেট করেছিল, সেই পদ্মা এবং পলাশ জাহাজ দিয়ে তারা বিভিন্ন স্থানে মাইন লে করে এবং তারা তাদের সদস্যদের মাধ্যমে তারা সেখানে বিভিন্ন অপারেশন পরিচালনা করে। এই মাইন লে করার ফলে টোটাল চ্যানেলটি তখন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং অনেক জাহাজ সেখানে নিমজ্জিত হয়। এবং এই দুটো অপারেশনের ফলে সমগ্র বিশ্বে যে পূর্ব পাকিস্তানে যে একটি সমস্যা চলছে এইটা বিশ্ববাসী তখন জেনে যায় এবং এটার ফলে সারা বিশ্বে বাংলাদেশের জন্য বা পূর্ব পাকিস্তানের জন্য তখন একটি জনমত তৈরি হয়। সো এই দুটো অপারেশনের মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনীর যে অপারেশনের যে ইম্প্যাক্টটা তাদের উপরে পড়েছিল এবং এর ফলে তারা খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে তারা তখন আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ধন্যবাদ আপনাকে। আমরা গ্রুপ ক্যাপ্টেন হায়দার আপনার কাছে আসতে যাচ্ছি যে আপনার মুক্তিযুদ্ধের সময় তো এয়ারফোর্সের কিলো ফ্লাইট আমরা নামটা খুব পরিচিত, এইটা যদি একটু বলতেন যে আসলে কি ঘটেছিল ওই দিন, আপনাদের কিভাবে এটি সংগঠিত হলো, প্ল্যানিংটা কিভাবে হলো এবং অপারেশনটা কিভাবে হলো? জি, ধন্যবাদ নাজর ভাই। আমাদের যেমনটি কর্নেল তারিক এবং ক্যাপ্টেন জাহিদ বলছিলেন যে আমরা বিমান বাহিনীর সদস্য যারা তারা কিন্তু মুক্তিযুদ্ধের শুরু থেকেই আমাদের ল্যান্ড ফোর্সের সঙ্গে একান্নবর্তী হয়ে তারা কিন্তু যুদ্ধ করছিলেন, তারা ফিল্ডেই যুদ্ধ করছিলেন এবং আমাদের সেক্টর কমান্ডার, ডেপুটি সেক্টর কমান্ডার এবং আমরা একটা ব্রিগেডও উদ্বোধন করি। এবং এটা করতে করতে একটা সময় গিয়ে আমাদের মনে হলো যে না, আমাদের এখন থার্ড ডাইমেনশনটাকেও আমাদের এক্সপ্লয়েট করা দরকার। তো 28শে সেপ্টেম্বর আপনারা সবাই জানেন, মাত্র 9 জন বৈমানিক এবং 46 জন বিমান সেনা এবং 3টা এয়ারক্রাফট, একটা হেলিকপ্টার, 2টা ছোট ছোট এয়ারক্রাফট, যেগুলো আসলে খুব কোনো ধরনের মিলিটারি এয়ারক্রাফট না, এই ধরনের এয়ারক্রাফট নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। ট্রেনিং এয়ারক্রাফট না, এটা একজন তৎকালীন ভারতের একজন, হ্যাঁ, একটা ট্রান্সপোর্ট টাইপের এয়ারক্রাফট, একটা হেলিকপ্টার, একটা বিমান আপনি বলতে পারেন ছোটোখাটো। হেলিকপ্টারকে মিলিটারিতে কনভার্ট করা, গান লাগানো, কিভাবে এটা যুদ্ধ জাহাজে পরিণত করা, এটা ব্যবহার করার জন্য যে আমাদের কিন্তু কোনো রানওয়ে তখন ছিল না, একটা জঙ্গল বেষ্টিত একটা ল্যান্ডিং জোন ছিল, যেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনোভাবে এটাকে আমরা রানওয়ের মতো করে সেখান থেকে আমরা অপারেট করছি। কোথায় ছিল এটা? এটা ভারতের নাগাল্যান্ডে, আপনারা জানেন, ডিমাপুরে। সেখান থেকেই আমাদের এই যাত্রা শুরু। এবং বর্তমান জেনারেশনের জন্য যেটা একটা বড় মানে আমাদের কমিটমেন্টের জায়গাগুলো, যে এই আমাদের কিলো ফ্লাইটের যে ভূমিকা, যে কতখানি মনোবল এবং দেশপ্রেম থাকলে, মানে শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা ওখানে আমরা অপারেশন। বর্তমানে এয়ারপাওয়ারের থিওরিতে যে অ্যানালাইসিসগুলো করি সেখানেও কিন্তু আমরা এই কার্যক্রমগুলো পড়ি। কেমন ধরেন, যখন 3রা ডিসেম্বরে যে রাতে আমরা আপনি জানেন নারায়ণগঞ্জের সেই ফুয়েল ডিপো এবং চিটাং ইস্টার্ন রিফাইনারি ফুয়েল ডিপো যে আমরা ধ্বংস করি, এই কিলো ফ্লাইট ধ্বংস করেন, ওই সময়ের জন্য এটা সবচেয়ে লুক্রেটিভ টার্গেট ছিল। কেন? বিকজ ওই ধ্বংসটা না করলে প্রথম হলো তাদের মোরালটাকে, একেবারে পাকিস্তানি সৈন্যদের মোরালটাকে ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় হলো যে এটা কিন্তু তাদের একটা বড় লজিস্টিক ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে, সো যখন এই ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেল এবং এরকম একটা কাজ, দুঃসাহসিক কাজ যে বাঙালি বৈমানিকরা করতে পারে, এটা তাদের ধারণার বাইরে ছিল। এবং প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে গেছে, টি টপে ফ্লাই করেছে, তাদের রাডারকে ফাঁকি দিয়েছে, ফাঁকি দিয়ে কোনো ধরনের নেভিগেশনাল এইডস নাই, জাস্ট চোখের দেখায় রাতের অন্ধকারে কিছু কিছু গেইজ করে একদম রাস্তা ধরে এগিয়ে গিয়ে এই যে অ্যাটাকটাকে করা, এইটা একটা মানে
অনেক বড় চ্যালেঞ্জ। এবং এই যে গৌরব গাথা, এটা কিন্তু আমাদের বিমান বাহিনীর জন্য এবং তথা সমগ্র সশস্ত্র বাহিনীর জন্য আমাদের যুগে যুগে এটা মানে মানুষের মুখে মুখে থাকবে। সবচেয়ে বড় কথা, এই পুরো কার্যক্রম করেছেন মাত্র 9 জন বৈমানিক এবং 46 জন বিমান সেনা, আপনাকে যেটা বললাম। এবং আমাদের অলটুগেদার 1136 জন আমাদের সম্মুখ যুদ্ধে পার্টিসিপেট করেছিল, এবং তার মধ্যে আপনি জেনে থাকবেন যে 50 জন বিমান বাহিনীর সদস্য শহীদ হন। 3 বাহিনী যখন একত্রিত হয়ে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যখন এই অপারেশনসগুলো নেই, সেটার এফেক্টটা তো বড় কথা। জনগণের মনোবল বৃদ্ধি করেছিল, মানে মনোবল তো বৃদ্ধি করেছেই। যেমন সহজ ভাষায় যদি বলি 2+2+2 6 হয়, কিন্তু যখন এটা 3 বাহিনী একত্রিত হয়ে গেছে তখন কিন্তু এটা 100 ক্রস করে গেছে এফেক্টটা, এবং যার জন্যই আজকে এত ত্বরান্বিত হয়ে আমরা আমাদের আলটিমেটলি স্বাধীনতা ছিনিয়ে আনতে পারছি। ধন্যবাদ। আমরা একটু কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম আপনার কাছেও আসতে চাই। মুক্তিযুদ্ধের সময়কার কোন বিষয় মিলিটারি স্টাডিজে বাংলাদেশের বাইরেও হয়তো উদাহরণ হিসেবে পড়ানো হয়, এরকম কোনো কিছু যদি আপনি আমাদেরকে একটু জানাতে পারতেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা 9 মাসের যেভাবে স্বাধীনতা অর্জন করেছে সেটাই একটি বড় ধরনের ব্যাটল স্টাডি বিষয়। যে একটা বা মুক্তিযুদ্ধের পরেও কোনো বাংলাদেশ সেনাবাহিনীর কোনো যদি এরকম অপারেশনস বা কোনো স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি মিলিটারি স্টাডিজে পড়ানো হয় সেটাও উল্লেখ করতে পারেন, সমস্যা। বাংলাদেশের আমি মুক্তিযুদ্ধের সময়কালের কথাটাই আগে বলতে চাচ্ছি যে বাংলাদেশ 9 মাসের মধ্যে পাকিস্তানের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীকে যে পরাজিত করে বাংলাদেশি স্বাধীনতা অর্জন করেছে, এবং একটি কনভেনশনাল এবং আনকনভেনশনাল ওয়ারফেয়ারের যে একটা সুন্দর একটা সংমিশ্রণের মাধ্যমে যে করতে পেরেছে, এটি বিশ্বের অনেক দেশের কাছে বিস্ময়, এবং এটি একটি তাদের কাছে শিক্ষণীয় হিসেবেই বিশ্বের বিভিন্ন দেশে পাঠ করানো হচ্ছে। তাদের যারা সামরিক শিক্ষার্থী তাদেরকে পাঠ করানো হয়। এর পাশাপাশি আমি শুধু একটা যুদ্ধের কথা বলতে চাই, যেটা আপনারা হিলি যুদ্ধ নামে পরিচিত, যেখানে নভেম্বর 1971 সালে হয়েছিল। সেই হিলি যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কিন্তু একটি স্থির পজিশন বা স্ট্যাটিক, আমরা বলি স্ট্যাটিক ডিফেন্স নিয়ে তারা ছিল, কিন্তু তাদের এই স্ট্যাটিক ডিফেন্সিভ পজিশনটা কিন্তু ব্যর্থ হয়েছিল। কারণ তারা এই স্ট্যাটিক ডিফেন্সিভ পজিশনের সাথে যে ডাইনামিক এলিমেন্ট যেটা প্রয়োজন ছিল, সেই ডাইনামিক এলিমেন্টটা তাদের সংমিশ্রণটা ছিল না। সুতরাং আমি নিজেও দেখেছি যে এই ধরনের বিষয়টা বিশ্বের বিভিন্ন দেশে এই হিলি যুদ্ধের উদাহরণটা দিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই পড়ানো হয় যে পাকিস্তানি ব্যর্থতার কারণগুলো কী ছিল, মুক্তিযুদ্ধের সময় যে সফলতার কারণগুলো কী ছিল, এবং আপামর জনসাধারণের সাথে মিশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিভাবে এত দ্রুত সফলতাটা অর্জন করেছে, সেই বিষয়টাও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছে পাঠযোগ্য বিষয়, এবং সামরিক শিক্ষার্থীদের কাছেও কিন্তু এটা একটা বড় ধরনের শিক্ষণীয় বিষয় হিসেবে রয়ে গেছে। দেখুন, আমাদের 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্টই কিন্তু বিদ্রোহ করেছে, যেটা কিন্তু সামরিক, যদি আপনি চিন্তা করেন, সামরিক বাহিনীতে বিদ্রোহ কিন্তু একটা বড় ধরনের অপরাধ, এবং এই অপরাধের একমাত্র শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। বাংলাদেশ সেনাবাহিনীর 55 জন অফিসার শাহাদাত বরণ করেছে, 1460 জন আদার র্যাঙ্ক মানে অন্যান্য পদবী সৈনিক শাহাদাত বরণ করেছে। সুতরাং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে বিশাল অবদান রয়েছে, এবং এই অসম সাহসিকতার সাথে যে ব্যাটালিয়ানগুলো তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আপামর জনসাধারণের সাথে মিশে মুক্তিযুদ্ধ করেছে, এবং আমি যেটা বললাম প্রচলিত অপ্রচলিত যুদ্ধের একটি সংমিশ্রণে কিভাবে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তিকামী জনতা। ক্যাপ্টেন মোহাম্মদ মাসুদুর রহমান জাহিদ, আপনার কাছে আসতে চাই। সশস্ত্র বাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে এক ধরনের আস্থা আছে, সবসময় আমরা দেখি যে কোনো ধরনের দুর্যোগ দুর্বিপাক হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, তারা সশস্ত্র বাহিনীকে কাছে চায়, যে এইখানে সশস্ত্র বাহিনী যদি আমার কাছে আসে আমি একটু সেফ ফিল করব, বা আমার কাজটা খুব দ্রুত হবে। এই যে আস্থার জায়গাটা, এটি আসলে কিভাবে তৈরি হলো? ধীরে ধীরেই তো তৈরি হয়েছে এই আস্থার জায়গাটা, সেটি কিভাবে তৈরি হলো যদি আপনি বলেন নৌবাহিনীর প্রেক্ষিতে? আসলে আস্থার জায়গাটা কোনোদিনও কখনো একদিনে তৈরি করা সম্ভব না, যেমনটা আপনি বলছিলেন। এইটা আমাদের যাত্রা যখন শুরু হলো স্বাধীনতা যুদ্ধের সময় থেকে, আমাদের এই বীরত্ব গাথাই তার একটা ভিত্তিপ্রস্তর, আস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল বাংলাদেশের জনগণের কাছে। কালের পরিক্রমায় আমরা যখন একদম শূন্য থেকে আমাদের যাত্রা শুরু করলাম, এবং আস্তে আস্তে আমরা একটা
এমন একটা পর্যায়ে এসেছি যখন বিশ্ববাসীও আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে একটি পেশাদার সশস্ত্র বাহিনী হিসেবে, তখন স্বাভাবিকভাবে যা আমাদের দেশের জনগণের কাছে তাদের সশস্ত্র বাহিনী সম্পর্কে একটা বড় রকমের ধারণা তৈরি হয়েছে। আপনি যদি দেখেন যে স্বাধীনতার পর থেকে যতগুলো দুর্যোগ বাংলাদেশ এনকাউন্টার করেছে তার প্রতিটা ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী সবার আগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এবং এই কারণেও নৌবাহিনী, যদিও আমরা সকলের লোকচক্ষুর আড়ালে আমরা আমাদের কর্তব্যগুলো পালন করে থাকি, বাট এটার ওভারঅল একটা ইম্প্যাক্ট দেশের জিডিপিতে, যে দেশের ইকোনমির উপরে সবসময় পড়ছে এবং এটি দেশের জনগণ প্রতিনিয়ত এটা উপলব্ধি করতে পারছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় যে ঘূর্ণিঝড়গুলো হয় ওই সমস্ত ক্ষেত্রে আপনাদের একটা বিশেষ ভূমিকা থাকে। জি, শুধু উপকূলীয় এলাকায় না, ইভেন সমুদ্রেও যখন কোনো জাহাজ, কোনো জেলে যে কেউ দুর্যোগের মধ্যে বা কোনো ঝড়ের কবলে পড়ে, তাদের একমাত্র আশ্রয়স্থল তখন নৌবাহিনী, এবং পরবর্তীতে যখন কোস্টগার্ড তৈরি হলো, নৌবাহিনী এবং কোস্টগার্ড। আপনি যেমনটি বলছিলেন উপকূলীয় এলাকায়, যেখানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের কারণে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যখন ভেঙে যায়, তখন সেখানে প্রথম সুযোগে ত্রাণ পৌঁছানো বা তাদেরকে সহায়তা প্রদানের জন্য নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমাদের যে সামুদ্রিক বিশাল সম্পদ রয়েছে, এই সম্পদের সুরক্ষা থেকে শুরু করে ইভেন আমি যেটা আমার প্রথম পার্টে বলছিলাম যে অপারেশন হট প্যান্টসের সময় আমরা পাকিস্তানি নৌবাহিনীর যে বাণিজ্যিক রুটটা কাট অফ করে দিতে পেরেছিলাম, সেই বাণিজ্যিক রুটটা কিন্তু প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের যে আমদানি রপ্তানি হচ্ছে সমুদ্রপথে, আপনি জানেন যে দেশের 90% আমদানি রপ্তানি হয়ে থাকে আমাদের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজগুলোর মাধ্যমে। সো একদিন যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় কোনো একটা সিকিউরিটি কারণে, সেটা কিন্তু দেশের উপরে একটা খুব বড় রকমের অ্যাডভার্স ইফেক্ট তৈরি করবে। সেই কারণে নৌবাহিনীকে প্রতিনিয়ত এই দেশের সমুদ্র সম্পদ রক্ষা থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা প্রদান এবং সি লাইন্স অফ কমিউনিকেশনে আমাদের যেন চালু থাকে, সেই বিষয়ে আমাদেরকে প্রতিনিয়ত ওখানে কর্তব্যে নিয়োজিত থাকতে হয়। এবং প্রতিদিন বাংলাদেশের যে টোটাল সমুদ্র এলাকা আছে, সেখানে প্রায় 4 থেকে 5টি জাহাজ প্রতিদিনই আমাদের মোতায়েন থাকে। আপনারা কত দূর পর্যন্ত সার্ভেলেন্সের মধ্যে রাখেন? আমাদের যে সমুদ্র সীমা আছে পুরোটাই আমরা আমাদের সার্ভেলেন্সের মধ্যে রাখি। এবং আপনি জানেন যে আমাদের যখন আমরা যে আমাদের মেরিটাইম ভার্ডিক্ট হলো মায়ানমার এবং ইন্ডিয়ার এগেনস্ট, ভারতের এগেনস্টে, সেখানে আমরা যে বিশাল সমুদ্র এলাকা পেয়েছি প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার এলাকা, এই পুরো এলাকাটাই এই পুরো এলাকাটার সম্পদ এবং এর যে এখানে যারা অপারেট করছে তাদের নিরাপত্তার দায়িত্বটাই আমরা নৌবাহিনী আস্থার সাথে পালন করে যাচ্ছি। এবং এই কারণেই যখনই কোনো দুর্যোগ আসে সমুদ্রে বিশেষত, তখনই তারা নৌবাহিনীকে পাশে পায়। আমরা গ্রুপ ক্যাপ্টেন হায়দার, আপনার কাছে আসতে চাই যে আমরা সাধারণ দৃষ্টিতে দেখি যে এয়ারফোর্সের লোকজন ভিজিবল না, সেনাবাহিনী নৌবাহিনী তাও নৌবাহিনী একটু কম হলেও তারা ভিজিবল, এয়ারফোর্স আসলে সেরকম ভিজিবল না। তো আপনাদের সাথে সাধারণ মানুষের বা সাধারণ জনগণের এক ধরনের সম্পর্ক যেটি তৈরি হয়, সেটি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? আকস্মিক বন্যা ফেনীতে আপনারা জানেন, প্রথম 3-4 দিন কিন্তু পুরো এলাকায় আমাদের কোনো ল্যান্ডিং জোন আমরা পাইনি। কোথাও যে আমরা নামবো সেই অবস্থা আমাদের ছিল না। বাট আপনি জেনে খুশি হবেন যে আমাদের যেমন আমি এখানেও 2টা বিমান ঘাঁটির, একটা বিমান ঘাঁটির প্রশাসনিক দায়িত্বে আছি, এবং সাধারণ জনগণ প্রথম দিন থেকে ত্রাণ নিয়ে তারা বিমান বাহিনীর কাছে আসছে। কিভাবে তারা জানছে যে বিমান বাহিনী এই সময়ও ত্রাণ বিতরণ করবে। এবং আপনি আরও জেনে খুশি হবেন যে আমরা যে প্রথম 3-4 দিন যে প্যারাশুট দিয়ে যে খাবারগুলো ফেলেছি, এই প্যারাশুটগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি করা উদ্ভাবন। সমস্ত রাত মিলে, সবগুলা বেজ মিলে সারাতে আমাদের হাজার হাজার প্যারাশুট তৈরি করছি। এবং এই প্রতিটা প্যারাশুটে আমরা 6-7 কেজি করে অ্যাটলিস্ট ড্রাই কিছু ফুড আমরা রেডি করে দিচ্ছি। এবং সকালবেলা থেকেই আমাদের হেলিকপ্টারগুলো, পরিবহন বিমানগুলো এই এলাকাগুলোতে গিয়ে কিন্তু ত্রাণ বিতরণ করেছে। এবং কি পরিমাণে ত্রাণ এসেছে, আমি এবার নিজে এটার সাথে যেহেতু প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, আমি দেখেছি যে আমরা দেখেছি যে কিভাবে এই ত্রাণগুলা নিয়ে
লোকজন আমাদের কাছে আসছেন এবং বলছেন যে বিমান বাহিনীর কাছে আমরা পৌঁছাতে চাই, যেন জিনিসটা ওখানে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছায়। এবং 3 দিন বা 4 দিন পর থেকে যখন আমরা একটা ল্যান্ডিং জোন পেলাম, আমরা কিন্তু তখনই ওখানে একটা ক্যাম্প ডিপ্লয় করেছি। আমাদের সাথে পাশাপাশি সেনাবাহিনী চলে এসেছে, আর নেভির বোটগুলোও চলে এসেছে, এবং আমরা ওখানে চিকিৎসা সেবা কেন্দ্র খুলেছি। এখানে একটা জিনিস উল্লেখ না করলেই নয় যে এই এলাকাতে যখন সম্পূর্ণ পানির নিচে, তখন কিন্তু সেখানকার প্রেগনেন্ট লেডিরা ছিলেন, বয়স্ক মানুষরা ছিলেন, যাদেরকে ইমিডিয়েট এভাকুয়েশন করা দরকার। এবং আমরা যখন ওনাদেরকে এভাকুয়েট করে এনেছি, চিকিৎসা দিয়ে আবার সুস্থ করে বাচ্চা সহ বাড়ি পৌঁছে, ওই মুখগুলো দেখলে আপনার আসলে আত্মতৃপ্তির যে ব্যাপারটা সেটা চলে আসবে। এবং যে মুহূর্তে আপনার সঙ্গে এখন আমি কথা বলছি, এই মুহূর্তেই আমার কিন্তু আমাদের তিনটা টিম অলরেডি কিন্তু ফেনীতে বিভিন্ন এলাকায় পুনর্বাসনের কাজ করছে। আপনি জেনে খুশি হবেন যে ওখানে আমরা স্কুল মেরামত করছি, স্কুল তৈরি করে দিচ্ছি, একেবারে ভেঙে যাওয়া স্কুল, মসজিদ তৈরি করে দিচ্ছি যেগুলো ভেঙে গিয়েছিল, মাদ্রাসা, রাস্তা মেরামত করে দিচ্ছি, কালভার্ট মেরামত করে দিচ্ছি। আমাদের লোকজনগুলো কিন্তু ওখানে এখনও এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। এটা তো গেল একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা। আপনি করোনা ভাইরাস যখন হলো, করোনা ভাইরাসের যে সময়টা আপনার মনে আছে, দ্রুততার সাথে আমাদের টিকা আনতে হবে বিদেশে গিয়ে, এবং সেখানেও নানা প্রোটোকল মেনটেন করে যেতে হবে। আমাদের বিমান বাহিনীর পরিবহন বিমানগুলো কিন্তু আপনারা জানেন যে ওখান থেকে গিয়ে নিয়ে এসছে, এবং মানে সেই জিনিসগুলো সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে এক ধরনের প্রভাব। সো মানুষের বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে এইভাবেই ডেভেলপ করছে। আপনারা জানেন যে মালদ্বীপে আমাদের লোকজন আটকে গিয়েছিল, আমরা সেখান থেকে তাদেরকে রেস্কিউ করেছি। আপনারা জানেন সুন্দরবনে আমাদের আগুন ধরেছিল, সেখানেও আমাদের হেলিকপ্টারকে দিয়ে স্পেশালভাবে আমরা এত পরিমাণে পানি আমরা দিতে পেরেছি যে আলটিমেটলি কিন্তু আমরা আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে জনগণের সাথে আপনাদের একটা স্ট্রং বন্ডেজ তৈরি হয়েছে। এরকম অনেক কার্যক্রমগুলো আছে যেগুলো আসলে এই ছোট পরিসরে হয়তো বললে শেষ করা যাবে না, এবং এইভাবেই মানুষের মনের কাছাকাছি আসা, আত্মবিশ্বাস অর্জন করা। ওকে, ধন্যবাদ। আমরা একটু কর্নেল তারিকের কাছে আসতে চাই যে সেনাবাহিনী তো যদি লোকবলের দিক থেকেও চিন্তা করি, নৌবাহিনী এবং বিমান বাহিনীর থেকে অনেক বড়, সেদিক থেকে জনগণের আকাঙ্ক্ষাও কিন্তু সেনাবাহিনীর প্রতি প্রথমে আসে, একটা আহ্বান আসে সেনাবাহিনীর প্রতি। এবং আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের এই ভবনে 2007 সালে একটা আগুন লেগেছিল, এবং সেই আগুনে কিন্তু সেনাবাহিনী এসেছিল, সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানোর জন্য। শুধু ওইটি নয়, আরও বড় বড় অগ্নিকাণ্ডের সময় বা যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয়, সেটা রানা প্লাজার ধস হলো, তাজরিন গার্মেন্টসে হলো, তারপর তেজগাঁয় ফিনিক্স ভবন ধসে পড়লো, সব জায়গায় আমরা দেখি সেনাবাহিনীকে ডাকা হচ্ছে। তো তার মানে সেনাবাহিনীর উপর একটা নির্ভরতা, একটা সিভিল প্রশাসন বলেন, সাধারণ জনগণ বলেন, সবারই একটা নির্ভরতা তৈরি হয়ে আছে। এটি কেন তৈরি হলো আসলে? আসলে সেনাবাহিনীটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার নাম। বাংলাদেশের মানুষ মনে করে যখন অসামরিক প্রশাসন কোনো একটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন অ্যাটলিস্ট বাংলাদেশ সেনাবাহিনী আছে যারা এসে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা যদি দেখি, আমি কয়েকটি নির্দিষ্ট বিষয় বলতে চাই যেটা রয়েছে। আপনি যদি অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখে চলেছে। পদ্মা সেতু, পদ্মা রেলওয়ে সেতু, এরপরে আপনার পূর্বাচল এক্সপ্রেসওয়ে, আমাদের এখানে হাতিরঝিল প্রকল্প সহ অসংখ্য প্রজেক্ট বাংলাদেশ সেনাবাহিনী সফলভাবে কমপ্লিট করেছে। ঢাকা ময়মনসিংহ 4 লেন, এটি তো বোধহয় আসলে বলে শেষ করা যাবে না, এই ধরনের অনেক কাজ বাংলাদেশ হিলট্র্যাক্সেও তো প্রচুর। হ্যাঁ, আমি হিলট্র্যাক্সের কথা একটু বলতে চাই এই ব্যাপারে, যে হিলট্র্যাক্স একটি সীমান্ত সড়ক তৈরি করা হচ্ছে যেটি দৈর্ঘ্য প্রায় 1000 কিলোমিটারের উপরে। এই প্রকল্পটি অত্যন্ত চ্যালেঞ্জিং প্রকল্প, কারণ এখানে এমন জায়গাগুলো দিয়ে করা হচ্ছে যেখানে আসলে আশেপাশে জনবসতি প্রায় হয়তো 10, 12, 15, 20 কিলোমিটারের মধ্যে নেই। এই চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাজ করে যাচ্ছে, এবং প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের দিকে আছে। এই কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে, তখন শুধু সীমান্তের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন হবে না,
সেখানে নিরাপত্তা ব্যবস্থারও প্রভূত উন্নতি সাধিত হবে এবং পর্যটনেও একটা পজিটিভ ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়া আপনি বলেন বন্যা বা নদী ভাঙন থেকে রক্ষার ক্ষেত্রেও সেনাবাহিনী সবসময় অগ্রভূমিকা পালন করেছে। খুলনা এবং সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আমফানের পরে সেখানে যে ক্ষতি হয়েছিল সেখানে বাঁধ নির্মাণে সেনাবাহিনী ভূমিকা রেখেছে। এরকম অসংখ্য অবকাঠামোগত উন্নয়নের কাজে সেনাবাহিনী উন্নয়ন করে ভূমিকা রেখে চলেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে। এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যেটা অনেক সময় একটু আড়ালে থেকে যায়, শিক্ষাক্ষেত্রে সেনাবাহিনীর অবদান। বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু 65টি স্কুল এবং কলেজ আছে এবং এই স্কুল এবং কলেজ কিন্তু মানসম্পন্ন শিক্ষা দিয়ে থাকে। এখানে সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক সদস্যও কিন্তু সন্তানেরাও কিন্তু ওখানে পড়াশোনা করছে। এই স্কুল এবং কলেজগুলোর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর 6টি আর্মি মেডিকেল কলেজ রয়েছে এবং 6টি নার্সিং কলেজ রয়েছে, 4টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই যে বিশেষ শিশুদের প্রতি হয়তো অনেক সময় নজর থাকে না, সেই বিশেষ শিশুদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নজর দিয়েছে। প্রয়াস নামে যেই প্রতিষ্ঠানটি হয়েছে, 11টি প্রয়াস স্কুল কিন্তু রয়েছে, যেখানে বিশেষ শিশুদের বিশেষ চাহিদাকে মাথায় রেখেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের অবদান রেখে চলেছে। তা এর পাশাপাশি আশ্রয়ন প্রকল্প, ইভেন আপনার এই রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসছে 10 লাখ, সেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয় নামে একটি প্রকল্পের মাধ্যমে তাদের অবস্থানকে নিরাপদ করার কাজ করেছে। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনীর অবদান কে আমি মনে করি দেশের সাধারণ মানুষ। আপনার তো আরেকটা বড় বিষয় আছে যে আইন শৃঙ্খলা রক্ষায়ও তো আপনাদের ভূমিকা খুবই ভালো। শুধু আপনাদের না, 3 বাহিনীরই আপনারা র্যাবে ডেপুটেশনে আসেন, সেখানেও তো আপনাদের অবদান রয়েছে এবং এখন তো আবার যৌথ আপনারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাঠেও আছেন, সেটিও অবশ্যই। আমরা আসলে জনগণে, আমি সেই জন্যই বললাম যে জনগণের আশা আকাঙ্ক্ষা বা তাদের যে ইচ্ছা, তাদের যে প্রত্যাশা সেনাবাহিনীর কাছে, সেটাকে সবসময় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি দেশের সরকারের নির্দেশ অনুযায়ী, এবং আমরা জনগণের প্রত্যাশাকে মাথায় রেখেই বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে চলেছে। এই মুহূর্তে প্রায় 30,000 বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি জেলায়, 2টি জেলাতে নৌবাহিনী রয়েছে, 3 পার্বত্য জেলা বাদে। পার্বত্য জেলাতে তো আগে থেকেই বিভিন্ন অপারেশনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 2টি জেলাতে নৌবাহিনী কাজ করছে, 6টি উপজেলা এবং 2টি জেলা এবং 6টি উপজেলা বাদে সমগ্র বাংলাদেশেই বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে চলেছে এবং প্রতিনিয়ত সেনাবাহিনীর সদস্যরা দিন রাত পরিশ্রম করে চলেছে। এর পাশাপাশি আমি একটু বন্যার ব্যাপারেও বলতে চাই। যে কিছুদিন আগে যে বন্যাটি হলো, সেই বন্যাতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু 6টি জেলায় সর্বোচ্চ দ্রুত গতিতে সবচাইতে আগে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে এবং পৌঁছে সেখানে তাদের যা ছিল তাই নিয়ে তারা উপস্থিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা মানুষের জীবন রক্ষাকে গুরুত্ব দিয়েছে, এরপর তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, তাদেরকে প্রথমে সেখানে রান্না করা খাবার, পরবর্তীতে শুকনা খাবার, তারপর চিকিৎসা প্রদান করা। ইভেন তাদের সেনা সদস্যরা তাদের নিজস্ব রেশন দিয়ে তাদেরকে কিন্তু খাইয়েছে, যাতে করে অন্য কোনো কারণে যদি রেশন আসতে পৌঁছাতে হয় মানুষগুলো যেন অভুক্ত না থাকে। এখন পুনর্বাসনের কার্যক্রম সেনাবাহিনী করে চলেছে। সরকারের নির্দেশ এবং মানুষের প্রত্যাশাকে মাথায় রেখে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপেই তাদের কাজ এগিয়ে নিয়ে চলেছে। আমি মনে করি এসব কারণেই সাধারণ মানুষের একটি আস্থার নামে পরিণত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নৌবাহিনীর তো যেই আমি আরেকটা কর্নেল তারিক বলছিলেন এই রোহিঙ্গা শিবিরের তৈরির কথা, কিন্তু নৌবাহিনীও তো ভাষাঞ্চরে ওইটা ম্যানেজ করছে, তো এটি সম্পর্কে যদি একটু বলেন। আপনি ঠিকই বলেছেন। ভাষাঞ্চরে যখন সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হলো যে রোহিঙ্গাদেরকে ভাষাঞ্চরে স্থানান্তর করবে, আপনি জানেন যে ভাষাঞ্চরে যাওয়ার তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না আদার দেন সি রুট, এবং এটা এতটাই প্রত্যন্ত এলাকা ছিল এবং এটা ভাঙনপ্রবণ এলাকা ছিল বলতে গেলে। সো এইখানে এত বড় একটা প্রজেক্ট দাঁড় করানো ছিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখানে এম্বার্কেশন থেকে শুরু করে অন্যান্য স্থাপনা নির্মাণ করা, আমরা এই বড় চ্যালেঞ্জের কাজটি সরকার যেহেতু আমাদেরকে দিয়েছিল, আমরা খুব সাদরে গ্রহণ করি এবং সফলতার সাথে আমরা এখানে সম্পন্ন করি। যার কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কক্সবাজার এলাকা থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গাদেরকে আমরা ওখানে স্থানান্তর করতে সমর্থ হই এবং এই প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে। যেহেতু ওখানে আমরা যাদেরকে স্থানান্তর করছি তারা সবাই ভলান্টিয়ারি, যারা যেতে চাচ্ছে তাদেরকেই নিচ্ছি। সো এখনও যেহেতু আমাদের ওখানে আরও স্থানান্তরের স্কোপ আছে, সো যখনই যে যেতে চাচ্ছে আমরা তাদেরকে স্থানান্তর করছি। জনগণের মাঝে সশস্ত্র বাহিনীর আস্থাটা তৈরি হয়েছে আরেকটা বিশেষ কারণে, সেটি হচ্ছে
আপনি জানেন যে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে সশস্ত্র বাহিনীর কাছে সরকার অর্পণ করে এবং দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি শিল্প কারখানা আজকে লাভজনক অবস্থানে রয়েছে। আমি যদি খুলনা শিপইয়ার্ডের কথা বলি, আমি যদি এখানে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের কথা বলি, আমি যদি চিটাং ড্রাইডকের কথা বলি, তেমনিভাবে সেনাবাহিনীরও অনেক প্রতিষ্ঠান আছে, বিএমটিএফ আছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখন যেখানে লসের খাতায় ছিল সেখান থেকে কিন্তু এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সরকারকে একটা বড় রেভিনিউ আমরা প্রতি বছর দিচ্ছি। আমরা গ্রুপ ক্যাপ্টেন হায়দার, আপনার কাছে একটি বিষয় নিয়ে আসতে চাই যে অন্যান্য বাহিনীর পাশাপাশি আপনারাও তো শান্তিরক্ষী মিশনে কাজ করছেন। তো বহির্বিশ্বে বাংলাদেশ এয়ারফোর্সের সুনাম বা এয়ারফোর্সের ভাবমূর্তিটা আসলে কেমন? বহির্বিশ্বে বাংলাদেশ বিমান বাহিনীর ভাবমূর্তি কেমন, আপনি যদি আমাদের ডিপ্লয়মেন্ট প্যাটার্নগুলো দেখেন, এবং আমরা কিন্তু প্রতিটা জায়গাতে আমাদের প্রফেশনালিজম যেটা সেটাকে কম্পিট করেই কিন্তু আমরা যাই। আমরা সর্বপ্রথম বাংলাদেশের নারী পাইলট কিন্তু এই জাতিসংঘ মিশনে নিয়োজিত হয়, আপনারা জেনে থাকবেন, এবং সেটা কিন্তু বিশ্বের দরবারে এটা বহুল আলোচিত একটা বিষয়। এবং এই কাজগুলো মানে আমরা তাদেরকে যে শুধুমাত্র ট্রুপস ইনসার্ট করছি বা মেডিকেল এভাকুয়েশন করছি তা কিন্তু না। আমি ওই ছবিটা বোধহয় ইউএন হেডকোয়ার্টারে দেখেছিলাম। জি, এক্স্যাক্টলি। এবং এটা হোল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি জানে যে আমাদের নারী বৈমানিকরা একেবারে সর্বপ্রথম ইউএনের হিস্ট্রিতে যে তারা মিশনে ডিপ্লয় হয়েছে, এবং পুরুষ বৈমানিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা সমানভাবে কাজ করে গেছে। এবং তারা যে শুধুমাত্র আমাদের এই যে যারা আমরা মিশনে যাচ্ছি এরা কিন্তু শুধুমাত্র ট্রুপস ইনসারশন বা আমরা যে মেডিকেল এভাকুয়েশন এই ধরনের কাজের সাথে জড়িত যেগুলো আমাদের ম্যান্ডেটে দেওয়া আছে তা কিন্তু না। আমরা ওখানকার শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করছি, আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, মানে সিভিল এনগেজমেন্টে থাকছি। আমার কাছে যেটা আমাদের কাছে যেটা মনে হয় যে সব কিছুর পরে আসলে বাঙালি হিসেবে আমাদের কিন্তু আরেকটা ডাইমেনশন আছে, সেটা হলো কিন্তু আমরা অনেক বেশি আন্তরিক, আমাদের অনেক বেশি সেবার মানসিকতা থাকে। আমরা হয়তো অনেক সময় জুরিসডিকশনের বাইরে গিয়েও আমরা সেই কাজগুলো করছি, এবং যার কারণেই কিন্তু আমরা এই এলাকাগুলোতে আমরা তাদের এতটাই কাছাকাছি চলে আসতে পারি, মনের কাছাকাছি চলে আসতে পারি, যেটার কারণেই কিন্তু ইউএন বা জাতিসংঘ আজকে আমাদেরকে এভাবে রিকগনাইজ করেছেন। এবং সেটার কারণেই কিন্তু আমাদের যখন যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট হয় জাতিসংঘে তখন কিন্তু প্রথমেই ডাক পড়ে আমাদের। আমরা আবার কর্নেল তারিক আপনার কাছে ফিরতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর কন্ট্রিবিউশন এখন কেমন আছে সংখ্যার দিক থেকে যদি বলেন, বা যদি আমরা ক্রোনোলজি করি সংখ্যার দিক থেকে? বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই মুহূর্তে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অবস্থান করছে তৃতীয়তে, বাট প্রথম এবং দ্বিতীয়র সাথে আসলে ডিফারেন্সটা খুবই কম। এর সাথে যদি পুলিশ মিলানো হয় তাহলে কি তৃতীয় অবস্থানে অবস্থান করছে। আর বাংলাদেশে আসলে সবসময় শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে পরিচিত ছিল, এবং বাংলাদেশকে যে কোনো প্রকার মিশনেই হোক না জাতিসংঘের চাহিদা হলেই তারা বাংলাদেশের কাছে ডিমান্ডটা আগে আসে। এই মুহূর্তে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট আরডিএল বা র্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেলে আছে। তার মানে হচ্ছে এই সমস্ত কন্টিনজেন্ট সমূহ 60 দিনের মধ্যেই কিন্তু ডেপ্লয় হতে সক্ষম, এবং জাতিসংঘের চাহিদা অনুযায়ী কিন্তু এগুলাকে ওই কন্টিনজেন্টগুলোকে তৈরি করা হয়েছে। বাংলাদেশের এই জাতিসংঘের এই ভাবমূর্তির পিছনে কয়েকটি কারণ রয়েছে, আমি সংক্ষেপে তা বলতে চাই। প্রথমত রয়েছে বাংলাদেশের এই যে দ্রুত মোতায়েন করার সক্ষমতা, দ্বিতীয়ত রয়েছে বাংলাদেশের পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা, সততা, এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আত্মোৎসর্গ করা, মানে নিজের দায়িত্ব পালনের সর্বোচ্চ ত্যাগের যে স্পৃহা সেটি। তৃতীয়ত রয়েছে বাংলাদেশের যে কন্টিনজেন্টগুলো রয়েছে সেই কন্টিনজেন্টগুলোকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের রয়েছে, এবং এমন একটি লজিস্টিক চেইন আমরা তৈরি করতে পেরেছি যে খুব দ্রুত আমরা জাতিসংঘে যে কোনো প্রকার প্রয়োজনকে আমরা মাথায় রেখে, কন্টিনজেন্টগুলোর প্রয়োজনকে মাথায় রেখে আমরা সেখানে পাঠাতে পারি। চতুর্থত রয়েছে জাতিসংঘের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে একটি নির্দিষ্ট রেশিও মেনটেন করা, এবং বাংলাদেশই অন্যতম দেশ যারা এই রেশিওটা মেনটেন করতে পারছে, এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী
সদস্যকে তারা শান্তিরক্ষী মিশনে প্রেরণ করতে পারছে। কি অফিসার সৈনিক দুই লেভেলেই? দুই লেভেলেই পারছে। বাংলাদেশের একটি জাতিসংঘের চাহিদা অনুযায়ী বাংলাদেশই অন্যতম দেশ যারা এটা মেনটেন করতে পারছে। দেখতে পাই যে সিয়েরা লিওনে এখন রাষ্ট্রভাষা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা আছে। লাইবেরিয়াতে একটি স্কোয়ারের নাম করা হয়েছে বাংলাদেশি স্কোয়ার। আইভরি কোস্টে একটি সড়কের নাম করা হয়েছে বাংলাদেশ সড়ক। এটা কিন্তু আমাদের জন্য বিরাট গৌরবের। অবশ্যই। কারণ আমাদের শান্তিরক্ষীরা শুধু সাধারণ জনগণের জানমালই রক্ষা করছে না, ওই এলাকার জনগণের সাথে মিশে কাজ করেছি এবং যে কারণে আমরা আজকে এই অবস্থানটাকে স্থাপন করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আমরা ক্যাপ্টেন জাহিদ আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ নেভির আসলে এখন কি পরিমাণ কন্ট্রিবিউশন এই মুহূর্তে শান্তিরক্ষী বাহিনীতে আছে, কয়টি দেশে? 2010-এ আপনি জানেন যে লেবাননে এই মুহূর্তে হ্যাঁ, তখন থেকে আমরা অপারেট করছি। 2010 থেকে লেবাননে নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজ ছিল, সেটি এই মুহূর্তে একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স হিসেবে ইউনিফিলে নৌবাহিনীর এই মুহূর্তে একটি করভেট 52 সংগ্রাম মোতায়েন রয়েছে। এছাড়া সুদানে আমাদের একটি বোট ডিটাচমেন্ট ওখানে মোতায়েন রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে আমাদের অবজারভাররা মোতায়েন রয়েছে, যেমন দক্ষিণ সুদানে রয়েছে, লেবাননে রয়েছে, ডিআর কঙ্গোতে রয়েছে। এরকম বিভিন্ন স্থানে আমাদের অবজারভার এবং স্টাফ অফিসার হিসেবে শান্তিরক্ষীরা মোতায়েন রয়েছে। ধন্যবাদ। গ্রুপ ক্যাপ্টেন হায়দার, আপনার কাছে জানতে চাইবো যে 71-এর পর বিমান বাহিনীর কি অবস্থা ছিল, সেখান থেকে আমরা এই অর্ধযুগ পার হয়ে গেছে, 53 বছর পার হয়ে গেছে, তো এখন কতটুকু আমরা এগোতে সক্ষম হয়েছি বা সামনের দিনগুলোতে আপনাদের ডেভেলপমেন্ট প্ল্যানটা কি? ওকে, আপনার পার্টিকুলার এই কোশ্চেনটাতে যাওয়ার আগে আমি ছোট দুইটা জিনিস একটু উল্লেখ করে দিই যে আমাদের এই যে যতগুলা এয়ারপোর্ট আছে, আপনি জানেন 5ই আগস্ট এবং এই সময় যে উদ্ধৃত পরিস্থিতি হলো, তখন কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা ওখানে লোকবল ছিল সবাই কিন্তু চলে যান এবং আমাদেরকে কিন্তু অলমোস্ট মুহূর্তের মধ্যে এই জায়গাগুলোকে কিন্তু আমরা অকুপাই করতে হয় আমাদের সরকারের নির্দেশে, এবং আমরা কিন্তু আধা ঘন্টার জন্যও আমরা বিমান চলাচল কিন্তু বন্ধ করতে দেই নাই। এখন আসি আপনার কোশ্চেনে, যেটা যে আমরা আসলে সেই যে 1971 আজকে কতটুকু আধুনিক হলাম, যদি মোটা দাগে কোশ্চেনটা আমরা এভাবে বলি। আপনি জানেন 3টা বিমান, 2টা বিমান, একটা হেলিকপ্টার নিয়ে আমরা আমাদের সেই যে যাত্রা শুরু, নিউক্লিয়াস কিলো ফ্লাইট, সেখান থেকে আজকের বিমান বাহিনী অনেক দক্ষ। কতটা দক্ষ যে সমগ্র বাংলাদেশ এর যে ভৌগোলিক অবস্থান ইজেড পর্যন্ত এবং ইভেন বিয়ন্ড, আমরা কিন্তু প্রতিটা সেকেন্ডে, যে আমি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি তখনও কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি আমরা এয়ার স্পেস কিন্তু আমরা পাহারা দিচ্ছি একটা মুহূর্তের জন্য রাখিব মুক্ত। সো বাংলার আকাশ মুক্ত রাখার জন্য প্রতি সেকেন্ডে আমাদের জন্য যা করার, আমাদের স্ট্যান্ড বাই এয়ারক্রাফট আছে, আমাদের স্ট্যান্ড বাই সারফেস টু এয়ার মিসাইল আছে এবং সার্ভিলেন্স সিস্টেমটাকে আমরা কিন্তু অন করেছি। আমাদের 4th জেনারেশন এয়ারক্রাফট চলে আছে, MiG-29 এর মতো এয়ারক্রাফট, Yak-130 মতো এয়ারক্রাফট, C-130 মতো এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি রিচ করেছে এবং এছাড়াও আমাদের কিন্তু এই যে আধুনিকীকরণ যে প্রক্রিয়াটা, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কন্টিনিউয়াসলি আমাদের রয়ে গেছে। আমাদের মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফট আমাদের চলে এসছে, আমাদের সর্বাধুনিক ইউএভি সিস্টেম আমাদের ভিতরে ইনকর্পোরেট করে ফেলেছি। আমরা এই সমগ্র সার্ভিলেন্স সিস্টেমটা এবং উইপন সিস্টেমটাকে আমরা ইন্টিগ্রেট করছি, সো দ্যাট আমাদের যে টাইম ল্যাগ যদি কিছু হয়ে থাকে ম্যানুয়ালি, সেটা যেন আর ভবিষ্যতে না থাকে। আমরা অন্যান্য বাহিনীরও এয়ার ডিফেন্স যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোকেও কিন্তু আমরা আমাদের ভিতরে ইন্টিগ্রেট করে নিচ্ছি। আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান ওনার কমান্ড ফিলোসফিতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে সবসময় বলেন যে আমার দক্ষ জনবল দরকার। এই যে জনবলগুলা, এনাদেরকে সঠিকভাবে আমাদেরকে ট্রেনিং দেওয়া এবং এই যে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, এটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে কীভাবে ইউটিলাইজ করা যায়, সবচেয়ে ক্রিয়েটিভ ওয়েতে কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, এবং আমরা কি ভবিষ্যতে যে টেকনোলজি আসছে সেটার সাথে কি আমরা ভাবে গড়ে উঠতে পারছি কিনা, সেই টেকনোলজিকে আমরা কি অ্যাডপ্ট করতে পারছি কিনা, এই জিনিসগুলোর দিকে আমরা সর্বোত্তম খেয়াল রাখছি। এছাড়া একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমি বলা হয়নি, সেটা হলো আমরা মেনটেন্যান্স এবং ওভারহলিংয়ের যে আমাদের কয়েকটা 8টা ইউনিট করেছি, আমরা কিন্তু
বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করছি। আগে যে এয়ারক্রাফটগুলো আমরা বাইরে পাঠাতাম ওভারহলিংয়ের জন্য, আপনারা লোকালি করছেন। আমরা নিজেরা করছি। আমরা কিন্তু অলরেডি বেসিক ট্রেনার 1 এবং 2 আপনি জেনে থাকবেন, অলরেডি কিন্তু আমরা টেস্ট ফ্লাইট করে ফেলেছি, যে বেসিক ট্রেনারগুলা 2টা অলরেডি আমাদের চলে এসছে। সো অল টুগেদার যদি আপনি বলেন, আমাদের ট্রেনিং, আমাদের হিউম্যান রিসোর্স এবং আমাদের প্ল্যাটফর্ম সব কিছু মিলে একটা সত্যিকারের আধুনিক বিমান বাহিনীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা এটা নিয়ে যেতে যাচ্ছি, আমরা অনেকটাই সেখানে আমরা পৌঁছে যেতে পারছি। আমরাও প্রত্যাশা করি বিমান বাহিনী নিশ্চয়ই আরও সামনের দিকে আরও আধুনিক হবে এবং আরও বড় হবে এবং বাংলাদেশের আকাশ আরও সুরক্ষিত করতে সক্ষম হবে। তো আমরা নৌবাহিনী শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, তো নৌবাহিনীর যদি ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে বলেন, আমরা রিসেন্টলি জানি যে বেশ কিছু বড় বড় ফ্রিগেট, সাবমেরিনও কমিশনিং হয়েছে। তো আর আমাদের তো আপনি একটু আগেই বলছিলেন যে বিশাল সমুদ্র সীমা, সেটার সিকিউরিটির জন্য আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে, সক্ষমতা অর্জন করতে হবে। সেটি বিষয়ে আপনারা যদি একটু আলোকপাত করেন। জি, বাংলাদেশ নৌবাহিনী যখন যাত্রা শুরু করে তখন আপনি জেনে অবাক হবেন আমাদের সর্বমোট জনবল ছিল মাত্র 180, এবং কোনো ঘাঁটি তখন অক্ষত ছিল না, কোনো আবাসস্থল ছিল না, কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এবং ওই জায়গা থেকে আমরা কালের পরিক্রমায় আজকে একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছি, এবং প্রতিটা সময়ই সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় নৌবাহিনীর এই আধুনিকায়নগুলো সম্পন্ন হয়েছে। এবং এই আধুনিকায়নের ফলে বাংলাদেশ নৌবাহিনীতে এখন ফ্রিগেট, করভেট, লার্জ পেট্রোলক্রাফট, ওপিভি থেকে শুরু করে আমাদের সাবমেরিন যুক্ত হয়েছে, নেভাল এভিয়েশন যুক্ত হয়েছে, নেভাল কমান্ডো, স্পেশাল কমান্ডো গ্রুপ, সোয়ার্স তৈরি হয়েছে, যার কারণে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নটা সর্বক্ষেত্রেই হয়েছে আমি বলবো। এর পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রেও আমাদের অভূতপূর্ব উন্নতি হয়েছে। শুধু তাই নয়, আমরা যখন এই সমস্ত দিকে উন্নতি করেছি, তার পাশাপাশি আমাদের অর্গানাইজিং ক্যাপাবিলিটিটাও এমনভাবে বেড়েছে, আপনি নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন 2022 সালে আমরা প্রথমবারের মতো কক্সবাজারে আয়োজন করি ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, যেখানে 28টি দেশের নৌবাহিনী এবং কোস্টগার্ড তাদের জাহাজ এবং অবজারভার নিয়ে এখানে পার্টিসিপেট করে, এবং তারা সবাই এতটাই অবাক হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপাবিলিটি দেখে। আমরা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা আয়োজন করি এবং এক্সারসাইজগুলো তাদের সাথে কন্ডাক্ট করি, যা আমাদের ক্যাপাবিলিটিকে অনেক গুণ তাদের কাছে আমরা উপস্থাপন করতে পেরেছি, এবং তারা আমাদের ক্যাপাবিলিটি দেখে সত্যি মুগ্ধ হয়েছে। এর পাশাপাশি যেমনটি আমি বলছিলাম যে আমরা 3টা শিপইয়ার্ড এই মুহূর্তে পরিচালনা করছি, সেই শিপইয়ার্ড সমূহেতে আমরা আমাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আমরা সেখানে শিপ নির্মাণ করছি, যার কারণে নৌবাহিনী আজকে বায়ান নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত হয়েছে। এবং এইটা সম্ভবই হয়েছে শুধুমাত্র আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী যে সদস্যরা আছে তাদের ডেডিকেশন, প্রফেশনালিজম এবং তাদের কাজের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণেই আজকে আমরা সার্বিকভাবে নৌবাহিনীর এই উন্নতি করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। শান্তিতে আমরা, সমরে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর সামনের দিকে আপনাদের পরিকল্পনা কি, এবং আপনারা এখন কতটুকু সক্ষম? যদি 71-এর পর আমরা যেভাবে 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্যাটালিয়ন বিদ্রোহ করে যে শুরু হলো যাত্রা, তারপর আমরা কতটুকু এগিয়েছি এবং সামনের দিকে আপনাদের পরিকল্পনাটা কি? 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর যখন আমরা স্বাধীন হয়েছি, তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল 3টি ব্রিগেড, যেটা আমি শুরুতেই বলেছিলাম। সেখান থেকে আজ আমরা অনেকভাবেই স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সম্পূর্ণভাবে সক্ষম, এবং বাংলাদেশ সেনাবাহিনী আজকে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেই পর্যায় থেকে আমরা বলতে পারি যে কোনো বহিঃশত্রু আক্রমণ রক্ষা করতে আমরা পুরোপুরিভাবে আমাদের সক্ষমতা প্রদর্শন করতে পেরেছি। তবে আমার পূর্ববর্তী বক্তা যেমন বলেছেন যে সামরিক বাহিনী আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া, এবং এটা আসলে সবসময় চলতে থাকবে, আধুনিকায়ন হতে থাকবে, কারণ টেকনোলজি যেহেতু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, সেভাবেই কিন্তু সামরিক বাহিনী আধুনিকায়নও প্রয়োজন রয়েছে। আমরা রিসেন্টলি আমাদের সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে লাইট ট্যাঙ্ক VT5, এছাড়া রয়েছে
আমাদের সোরাট মিসাইল রেজিমেন্ট যুক্ত হয়েছে, আমাদের টাইগার MLRS রেজিমেন্ট যুক্ত হয়েছে, যার দূরপাল্লার মিসাইল 120 কিলোমিটার দূরে টার্গেটে আঘাত হানতে সক্ষম হয়। এছাড়া আমরা আধুনিক যুগের ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে কাউন্টার করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের বিমানবহরে, সেনাবাহিনীর যে বিমানবহর রয়েছে সেখানে যুক্ত হয়েছে কাসা এয়ারক্রাফট, যুক্ত হয়েছে MI-171 হেলিকপ্টার, ইউরোকপ্টার ডফিন এবং ড্রোনও হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখন এই বর্তমান যুগটি হচ্ছে ড্রোন ওয়ারফেয়ারের যুগ, এবং বাংলাদেশ সেনাবাহিনীর যুগের সাথে তাল মিলিয়ে ড্রোনকেও তাদের আর্মারিতে নিয়ে এসছে। তবে আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের অন্যতম এইম হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে স্বনির্ভর করে তোলা, এবং সেই স্বনির্ভরতার দিকে আমরা এগিয়ে চলেছি। আমাদের যে সামরিক বাহিনীর যে শিল্পগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে আমাদের নিজস্ব ক্যাপাবিলিটির মাধ্যমে, যাতে করে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদের ক্যাপাবিলিটির মাধ্যমেই শত্রুকে আঘাত হানতে সক্ষম হই। আমি বলছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনোই একটি অ্যাডভেঞ্চারাস সশস্ত্র বাহিনী নয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময়ই তাদের নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করবে। সুতরাং কোনো বহিঃশত্রু যদি কখনো পরিকল্পনা করে থাকে বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু করার, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের সেই সক্ষমতা তারা অর্জন করেছে স্বাধীনতার পরে গত 53 বছরে, যার মাধ্যমে আমরা আমাদের এই দায়িত্ব পালন করতে পরিপূর্ণভাবেই সক্ষম। ধন্যবাদ আপনাদেরকে। আমরা খুব সুন্দর একটি আলোচনা করলাম। পরবর্তীতে হয়তো আবার নতুন করে কোনো সময় পেলে আমরা হয়তো আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সামরিক সরঞ্জামের প্রদর্শনী চলছে। আপনারা পরিবারের সদস্যদের নিয়ে সেগুলো দেখতে যেতে পারেন। আর মহান এই দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রতিটি সদস্যকে এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।